সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার ফের ইসরায়েলে এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছড়েছে ইরান. Israel says missiles have been launched from Iran and there were frequent explosions as they were shot down by Israel's Iron Dome missile defense system. মঙ্গলবার রাতে তেল আবিব সহ ইসরায়েলি শহরগুলো লক্ষ্য করে ইরান 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ইসরায়েলের সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম. Israel says over 100 missiles have already been fired from Iran. ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও মধ্য দক্ষিণ ইসরায়েলে কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি পরিষেবা বিভাগ. জেরুজালেম এবং জর্ডান রিভার ভ্যালি থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে. এতে আহত হয়েছেন কয়েকজন. হামলার সময় ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন. লোকজনকে নিরাপদ জায়গায় আশ্রয় নেয় নির্দেশ দেওয়া হয়. বন্ধ করে দেওয়া হয় দেশটির আকাশ সীমা. তবে ইরানের পক্ষ থেকে নতুন করে আর হামলার আশঙ্কা নেই বলে জানানো হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে. হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ, হামাস নেতা ইসমাইল হানিয়া এবং আইআরজিসি কমান্ডার আব্বাস নীর ফরুশনের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান. আর ইসরায়েল এই হামলার পাল্টা জবাব দিলে তেহরানের জবাব আরও মারাত্মক এবং ধ্বংসাত্মক হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড. তবে ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু. গত 27 সেপ্টেম্বর লেবাননের বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন. একই সঙ্গে মারা যান ইরানের ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীর ফরোশানও. এই ঘটনা হিজবুল্লাহর জন্য যত বড় আঘাত, ইরানের জন্য ঠিক ততটাই. ইতিমধ্যে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান. এমনকি ওই হামলার পরপরই অজ্ঞাত নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে. এদিকে গত 30 সেপ্টেম্বর এক সাংবাদিক সম্মেলনে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেন, ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেবে ইরান. এর আগে গত জুলাইয়ে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় নিহত হন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া. এই ঘটনার পরও প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান, কিন্তু কার্যত ইরানের হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় বর্বরোচিত আগ্রাসন অব্যাহত রেখেছিল ইসরায়েল. আর 2006 সালের পর সম্প্রতি লেবাননে সবচেয়ে আগ্রাসী হামলা চালিয়ে ইরানকে এক কথায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে ইসরায়েল. তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ইরানকে সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে কিনা কিংবা কেন যাবে না তা নিয়ে বিতর্কের অবকাশ থাকলেও প্রতিরোধক নামে পরিচিত মধ্যপ্রাচ্য জুড়ে সক্রিয় সশস্ত্র সংগঠনগুলোর মাধ্যমে ইরান যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই. কারণ ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়ানোর বদলে প্রতিরোধকের মাধ্যমে ইসরায়েলকে চাপে রাখার কৌশলই সবসময় বেছে নিয়েছে ইরান. ইরানে 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কের অবনতি হচ্ছিল দেশটি, যা একসময় রূপ নেয় চরম শত্রুতায়. পরবর্তীতে নানা সময়ে ইরানে প্রকাশ্যে বা চোরাগুপ্ত হামলা চালিয়েছে ইসরায়েল. বিশেষ করে ইরানের পারমাণবিক কার্যক্রমে বাধা দিতে বহুবার বিভিন্ন অপকর্ম করেছে ইসরায়েল. কারণ ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি কখনো পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠে তবে তা হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি. ফলে ইসরায়েল প্রতিনিয়তই ইরানি গুপ্ত হত্যা, সাইবার আক্রমণ ও ড্রোন হামলার মতো কাজগুলো চালিয়ে এসেছে. ইরান কেন ইসরায়েলের চরম শত্রুতে পরিণত হল সে সম্পর্কে খানিকটা ধারণা নিয়ে আসা যাক. এটাই সেই আলোচিত ট্রান্স ইসরায়েল পাইপলাইন. ইসরায়েলের দুটি শহরকে যুক্ত করা এই পাইপলাইনটির আরও একটি বিশেষত্ব হচ্ছে 1970-এর দশকে এটি পরিচিত ছিল ইসরায়েলি ইরানিয়ান পাইপলাইন নামে. ইরানের ক্রুড অয়েল ইসরায়েল হয়ে ইউরোপে পাঠাতে দুই দেশের এই মিত্রতা ছিল চোখে পড়ার মতো, কিন্তু এটা এখন নিছকই অতীত. 2023 অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামাসের অভাবনীয় হামলা দুদেশের চিট ধরার সম্পর্কে বড়সড় ফাটল তৈরি করেছিল বলাই যায়. কারণ হামাস ইরানের মদদে চলে এই বিশ্বাস বরাবরই ছিল ইসরায়েলের. মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ারের কথা উঠলে নিঃসন্দেহে ইসরায়েল এবং ইরানের নাম চলে আসবে সবার আগে. আর শত্রুতার কথা যদি বলেন সেখানেও পিছিয়ে নেই দেশটি. ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করতে নারাজ ইরান, কিন্তু দুই দেশের বলিতার পেছনে এর চেয়েও যে আরও বেশি কিছু আছে তা হয়তো ইতোমধ্যে আন্দাজ করে ফেলেছেন. সংক্ষেপে বলতে গেলে ইরানের দৃষ্টি এখন আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানো আর ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার ওপর. কিন্তু ঠিক কী কারণে ইরান ইসরায়েলের বিরোধ? আঞ্চলিক রাজনীতির জটিল সব সমীকরণ ইরান ইসরায়েলকে কোথায় নিয়ে যাচ্ছে জানেন কিনা? 1948 সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের ঘোষণা দেওয়ার পর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইরানই ছিল প্রথম কোনো দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল. কিন্তু পরে কি এমন ঘটল? 1979 সালে ইরানি ইসলামী বিপ্লবের পর আক্ষরিক অর্থেই দেশটির সবকিছু উলটপালট হয়ে যায়. আর এর সূচনা হয়েছিল পশ্চিমা মদতপুষ্ট শাহ শাসনের পতনের মধ্য দিয়ে. বিপ্লবে কান্ডারি রুহুল্লাহ খোমেনি বিশ্বাস করতেন মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে সেই বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে হবে গোটা বিশ্বে. আর বেশিরভাগ মুসলিম দেশের মধ্যেখানে তৈরি হওয়া পশ্চিমা ঘেঁষা ইসরায়েলকে সমস্যা হিসেবে দেখছিলেন খোমেনি. এরপর থেকে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবেই গণ্য করে আসছে ইরান. জানুয়ারি 1978 ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্রে দেশটির নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনির নৈতিকতা নিয়ে ছাপা হয় একটি নিবন্ধ, যার প্রতিক্রিয়ায় দেশ জুড়ে শুরু হয় অস্থিরতা.
হাজার হাজার মাদ্রাসা ছাত্র ও বাজার পেশাজীবী সম্প্রদায় তীব্র প্রতিবাদ জানিয়ে মিছিল বের করে। ইরানের শাহ সরকার সেনাবাহিনী দিয়ে তা দমনের চেষ্টা করেন। নিহত হয় অনেক ছাত্র। জনতা জড়ো হয়ে শুরু করে সহিংস আন্দোলন। আক্রান্ত হয় শাহের ব্যক্তিগত সম্পত্তি, হোটেল, বার, সিনেমা হল ইত্যাদি। সহিংসতা দমনে সেনাবাহিনীর হাতে প্রাণ যায় শত শত মানুষের। বছরের মাঝামাঝি সময়ে শাহ সরকারি কর্মচারীদের বেতন কমিয়ে দেন, বন্ধ করে দেন বড় বড় প্রজেক্ট। দেশে দেখা দেয় খাদ্য ঘাটতি, বাড়ে বেকারত্বের হার। চাকরির খোঁজে তেহরানে আসা বেকার জনতা যোগ দেয় শাহ পতনের আন্দোলনে। এবারও শাহ তার বাহিনী দিয়ে সে আন্দোলন দমনের চেষ্টা করেন, হত্যা করেন বহু আন্দোলনকারীকে। কিন্তু আন্দোলন থেমে থাকেনি। বছর শেষে ডিসেম্বরে মহরমে মাসে আন্দোলনের তেজ আরও বৃদ্ধি পায়। তেমনি এক আন্দোলনে 2 ডিসেম্বর নিহত হন 700 জন। 12 ডিসেম্বর তেহরানে জড়ো হন 20 লক্ষ মানুষ। কিন্তু এবার সেনাবাহিনী জনতার পক্ষ অবলম্বন করে। শাহ পরিস্থিতি শান্ত করতে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করেন। খোমেনি তা প্রত্যাখ্যান করেন, ডাক দেন ইসলামী শাসন প্রতিষ্ঠার। 1979 সালের 16 জানুয়ারি চিকিৎসার জন্য শাহ দেশ ত্যাগ করেন, কিন্তু তার আর ফিরে আসা হয়নি। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি প্যারিস থেকে ইরানি প্রত্যাবর্তন করেন নির্বাসিত ধর্মীয় নেতা খোমেনি। জনতা তাকে সাদরে গ্রহণ করে অভিবাদন জানায়। 11 ফেব্রুয়ারি পাহলবি রাজ শাসনের অবসান ঘটলে সেনাবাহিনী নিরপেক্ষ অবস্থানে চলে যায়। একজন ধর্মীয় নেতার নেতৃত্বে পতন ঘটে পাহলবি বংশের শাসনের। সফল হয় ফরাসি বিপ্লব ও বলশেবিক বিপ্লবের পর তৃতীয় বৃহত্তম বিপ্লব, ইরানের ইসলামী বিপ্লব। 2017 সালে ইরানের সবচেয়ে পুরনো চত্বরগুলোর একটি খড়ি বসানো হয়েছিল, কাউন্টডাউন, যেখানে জানান দিচ্ছিল 2040 সালে ইসরায়েল রাষ্ট্র ধ্বংসের বার্তা। শুধু তাই নয়, এই চত্বর প্রায় উত্তপ্ত হয়ে ওঠে এমন সব প্রতিবাদ বিক্ষোভে, যেখানে এন্টিসেমিটিক, এন্টি ইসরায়েল ধারণাই মুখ্য হয়ে ওঠে। যাই হোক, এই চত্বরটি কিন্তু আরেকটা নামও রয়েছে, প্যালেস্টাইন স্কোয়ার বা ফিলিস্তিন চত্বর। এর কারণও আছে। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর এই চত্বরে জড়ো হয়েছিল অসংখ্য ইরানি জনতা। মূলত ফিলিস্তিনিদের সমর্থনে ছিল তাদের বিক্ষোভ সমাবেশ। হামাসের প্রতি ছিল অনেকের প্রকাশ্য সমর্থন। অবশ্য অনেক রাজনীতি বিশ্লেষকের মতে অতীতের মতো এসব বিক্ষোভও ইরানের কর্তৃত্ববাদী সরকারের প্রত্যক্ষ ইন্ধনে সাজানো। এই কথা মনে রাখা প্রয়োজন যে ইসলামী বিপ্লবের পর থেকেই ফিলিস্তিনের পক্ষে জোর গলায় কথা বলতে শুরু করেছিল ইরান। আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের ভিত মজবুত করতে যে ফিলিস্তিন ইস্যুতে ইরান সরব, এটা নিয়েও সন্দেহ নেই রাজনীতি বোদ্ধাদের। মোটা দাগে এসব কারণেই ইসরায়েলকে শত্রু হিসেবে দেখে ইরান। আর এই বিরোধ শুধু প্রতিবাদ বিক্ষোভেই থেমে থাকেনি। দেশের সীমানা পেরিয়ে এর প্রভাব পড়েছে আঞ্চলিক রাজনীতিতেও। ইরান যাকে অভিহিত করছে এক্সিস অব রেজিস্ট্যান্স নামে। নিশ্চয় জানেন 2023 7 অক্টোবর ইসরায়েলে অভাবনীয় এক অভিযান চালিয়েছিল হামাস। এটাও জানেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই অঞ্চলকে জঙ্গি সংগঠনে টপ্পা দিয়েছে। তবে এই অঞ্চলে হামাসই একমাত্র দল নয় যারা ইরানের কাছ থেকে অর্থ বা অস্ত্র সাহায্য পাচ্ছে। যেমন বলা যায়, গাজা ও পশ্চিম তীরে সক্রিয় ইসলামিক জিহাদ, লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার দ্য সিরিয়ান আর্ম ফোর্সেস, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এবং ইয়েমেনের সক্রিয় হুথিদের কথা। বলা যায় এরা সবাই কম বেশি ইরানের মদতপুষ্ট। মোদ্দা কথা, হামাসকে হাতে রেখে ফিলিস্তিন স্বাধীনতা ইস্যুতে আরব বিশ্বের মধ্যে সবচেয়ে সরব এবং সক্রিয় বলা যায় ইরানকে। এখানে একটা বিষয় না বললেই নয়, বিশ্বের বেশিরভাগ মুসলিমই কিন্তু সুন্নি মতাদর্শী, বেশিরভাগ ফিলিস্তিনি মুসলিমও তাই। আর ইরানের অন্যতম শত্রু বলুন বা আরব বিশ্বের তথাকথিত মুরলী বলুন, সৌদি আরবের বেশিরভাগ মুসলিমও সুন্নি। মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার নিয়ে ইরান আর সৌদি আরবের রশি টানাটানিও কিন্তু নতুন নয়। এক্ষেত্রে যে বিষয়টি মুখ্য হয়ে ওঠে তা হচ্ছে ইরানের বেশিরভাগ মুসলিমই শিয়া মতাদর্শী। শিয়া সুন্নিদের আদর্শিক দ্বন্দ্ব তো কারো অজানা নয়। যাই হোক, চলুন মানচিত্রে লেবানন ইসরায়েল সীমান্তে একটু দৃষ্টি দেওয়া যায়। এখানে দক্ষিণ লেবাননের নিয়ন্ত্রণ মূলত আরেকটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হাতে। হামাসের মতো হিজবুল্লাহ ইরানের প্রত্যক্ষ মদতপুষ্ট। আরও আছে ইয়েমেনের সক্রিয় হুথিরা। তাদের স্লোগানে যদি একটু নজর বোলান তবে দেখবেন সেখানে আরবিতে লাল রঙে যা লেখা আছে তার বাংলা করে দাঁড়ায় আমেরিকা নিপাঞ্চাক, ইসরায়েল নিপাঞ্চাক আর ইহুদিদের ওপর অভিশাপ নেমে আসুক। 3000 কিলোমিটার দূরে ইরানের তেহরানেও যেন একই স্লোগানের অনুরণন শুনতে পাবেন আপনি। শুধু ইসরায়েল নয়, আমেরিকা বিদ্বেষেও যেখানে প্রকট থেকে প্রকটতর হয়ে উঠছে দিনকে দিন। এদিকে হুথিদের সাথে ইরানের আদর্শিক বা রাজনৈতিক সংযোগের বিষয়টিও সামনে এসেছে বারবার, যদিও হুথিদের অস্ত্র সহায়তা দেওয়ার বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছে ইরান। নিজের ভূসীমার বাইরেও এমন বেশ কয়েকটি সংগঠনকে সরাসরি মদত দিয়ে আসছে ইরান। আর এদের কয়েকটি দল অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর রীতিমতো গা ঝাড়া দিয়ে উঠে। ইসরায়েলের সাথে হিজবুল্লাহর দশকব্যাপী বৈরিতা চরমে উঠে ইসরায়েলে হামাসের হামলার পরদিনই হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়লে। জবাবে ইসরায়েলও লেবাননে বিমান হামলা চালাতে কালক্ষেপণ করেনি। এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লুহিত সাগরে ইসরায়েলের সাথে সম্পর্ক আছে এমন সব জাহাজকে টার্গেট বানাতে থাকে। সব মিলে ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব চাইন বোমার মতোই যে কোনো মুহূর্তে ফেটে পড়ার আভাসই দিচ্ছিল। যাই হোক, আমরা খুঁজে বের করতে চাইছিলাম ইরান ইসরায়েলের দ্বন্দ্বের আসল কারণগুলো কি। কয়েকটি বিষয় ইতিমধ্যে আলোচনায় এসেছে, তবে সম্ভবত এর মধ্যে সবচেয়ে বড় একটি কারণ বলা যায় পারমাণবিক অস্ত্রকে। ইরান সরকার বরাবরই দাবি করে আসছে যে দেশটির নিউক্লিয়ার প্রোগ্রামের পুরোটাই আসলে শক্তি উৎপাদনের জন্য, অস্ত্রের জন্য নয়। পশ্চিমা বিশ্বও কিন্তু বরাবরই এই দাবিকে মিথ্যাচার বলে উড়িয়ে দিয়েছে।
ইসরায়েলও সুর বিগিয়েছে তাদের সাথে। এমনকি ইরানের নিউক্লিয়ার জিলের সবচেয়ে বড় সমালোচকও এই ইসরায়েল। যাই হোক, ইরানের এই পরমাণু প্রকল্প দেশটিকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করবে, এটা বুঝতে নিশ্চয়ই পরমাণু বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। আর স্বাভাবিকভাবেই ইরানের পরমাণু প্রকল্প ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে, এটা বুঝতেও বাকি নেই তাদের। দাঁড়ান, ইসরায়েলের হাতে যে পরমাণু অস্ত্র আছে এই কথা কি বিশ্বাস করেন আপনি? আপনি না করলেও অনেকেই বলবেন ভিন্ন কথায়, যদিও ইসরায়েল বরাবরই অস্বীকার করে এসেছে এই বিষয়টি। চলুন আবার ফিরে যাওয়া যাক ইরানে। ইরানে গুরুত্বপূর্ণ সব নিউক্লিয়ার স্থাপনা রয়েছে এসব জায়গায়। অনেকদিন ধরেই এসব স্থাপনাগুলোতে সাবোটাজ হামলার ঘটনা ঘটে আসছে। বিশেষ করে নাটানজের স্থাপনায় 2020 সালে এক বিস্ফোরণের ঘটনা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে অন্তত 2 বছর পিছিয়ে দিয়েছে বলে মনে করা হয়। এই ঘটনায় ইরান দায়ী করে ইসরায়েলকে। আর ইসরায়েলের নীতি নির্ধারকরাও ইরানের পরমাণু স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়েছিলেন প্রকাশ্যে। দেশে গোয়েন্দা সংস্থা মোসাদও ইরানি নাগরিকদের টার্গেট করছে এমন অভিযোগ এসেছে বারবার। বিশেষ করে ইরানের বেশ কয়েকজন হাই প্রোফাইল পরমাণু বিজ্ঞানীকে হত্যার পেছনে মোসাদের জড়িত থাকার দাবি করা হয়। অন্য সব অভিযোগের মতো এটাও বরাবরই অস্বীকার করেছে ইসরায়েল। শুরুতে যে পাইপলাইনের কথা বলেছিলাম, সেই পাইপলাইনে এখন আর ইরানের তেল আসে না। আর এখানেই আসে এই সমীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ দেশের নাম, আজারবাইজান। 1990 দশক থেকেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ আজারবাইজানের সাথে সুসম্পর্ক তৈরি করেছিল ইসরায়েল। আজারবাইজান ইসরায়েলকে শুধু ক্রু জয় দেয় না, দেশ দুটির মধ্যে সামরিক অংশীদারিত্ব চোখে পড়ার মতো। এখানে আরেকটি বিষয় বেশ গুরুত্বপূর্ণ। আজারবাইজানের দক্ষিণেই ইরানের অবস্থান। ইরানের সাথে আজারবাইজানের 700 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। ইসরায়েলের সাথে আজারবাইজানের দর ও মরণ যে ইরান ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। কারণ ইসরায়েল আজারবাইজানকে ব্যবহার করে ইরানে হামলা দীর্ঘায়িত করতে পারবে নিঃসন্দেহে। ইরান ইসরায়েলের সংঘাতের বিষয়টা কিছুটা হলেও খোলাসা হয়েছে আশা করি। মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার জানান দিতে ইরান যেমন ইসরায়েলকে বেছে নিয়েছে, তেমনি ইসরায়েলও ইরানকে নিজের অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই মনে করে। ইতিমধ্যে জেনেছেন দুটি দেশই আঞ্চলিক শক্তি হিসেবে বেশ শক্ত অবস্থানে আছে। কিন্তু ইসরায়েলের মতো ছোট্ট দেশটি কি করে সামরিক শক্তির দৌড়ে এতটা এগিয়ে গেল? এর একটা কারণ হচ্ছে ইসরায়েলি শুধু ইরানকে শত্রু হিসেবে দেখে না। আর্থিক বা সামরিক সব দিক থেকে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার নামও এখানে চলে আসে অবধারিতভাবেই। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আমেরিকার জন্য ইসরায়েলের কৌশলগত অবস্থান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রয়েছে দুদেশের কমন শত্রু ইরান। ম্যাপে দেখানো এই দেশগুলো সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে নিয়েছে। আর এর পেছনে বড় প্রভাবক হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 2020 সালে স্বাক্ষরিত অ্যাব্রাহাম অ্যাকর্ডসের কথাই ধরা যাক। মরক্কো ও সুদান ছাড়াও উপসাগরীয় দুই দেশ সংযুক্ত আরব আমিরাত আর বাহরাইন এই চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতিও দেয়। ওয়াশিংটনের মধ্যস্থতায় সুন্নি প্রধান ইসলামিক দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক জোড়া লাগায় এই অঞ্চলে ইরানের প্রভাব খর্ব হওয়ার আশঙ্কা অমূলক ছিল না। মনে রাখবেন, ইরান কিন্তু কার্যত শিয়া প্রধান দেশ। আর মুসলিম দেশগুলোর সাথে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়া ইরান ভালো চোখে দেখেনি কখনোই। কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের অন্যতম মূল সৌদি আরবের কি ভূমিকা? ইসরায়েল আর সৌদি আরবের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি হয়নি এখন পর্যন্ত। কিন্তু 2023 গোড়া থেকেই আমেরিকা ইসরায়েল আর সৌদির সম্পর্ক জোড়া লাগানো তোড়জোড় শুরু করেছিল। বলা যায় ঐতিহাসিক একটি সমঝোতার পথে হাঁটছিল দেশ দুটি। কিন্তু সৌদি আরবের ঘোর শত্রু ইরান কি তা ঘটতে দিতে পারে? এরপর কি ঘটেছিল তা তো জানেন। ওই বছরের অক্টোবরে ইসরায়েলি হামাসের হামলার পরপরই গাজায় ইসরায়েলের নারকীয় ধ্বংসযজ্ঞ ক্ষুব্ধ করে আরব বিশ্বকে। সৌদি আরবও পিছিয়ে আসে ইসরায়েলের সাথে সম্পর্ক জোড়া লাগানোর আলোচনা থেকে। আর এই বছরের এপ্রিলে সিরিয়ায় অবস্থিত ইরান কনসুলেটে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। যদিও তা ইসরায়েলের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। এরপর থেকেই দুদেশের মধ্যে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। ইসরায়েলকে দেখে নেওয়ার হুমকি দিলেও শেষ পর্যন্ত বরাবরই পিছিয়ে গিয়েছে ইরান, যে কারণে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতেও ইরান সর্বাত্মক যুদ্ধে জড়াবে না বলেই মনে করেন অনেক বিশ্লেষক।